ফ্রান্সকে আমরা বলছি যে এবারের বিশ্বকাপের সবচেয়ে ফেভারিট, ইনফ্যাক্ট আমার মনে হয় আর্জেন্টিনার চেয়েও ফেভারিট আসলে ফ্রান্সকে বলা যায়। কারণ আর্জেন্টিনা যে খেলাটা খেলছে এই খেলাটা দিয়ে আসলে বিশ্বকাপ জেতা কতটুকু সম্ভব এবার ওটা নিয়ে আমি নিজে একটু সন্দিহান। কিন্তু ফ্রান্সের অনেক সময় হয় না যে যার আসলে কোনো ভুল পাওয়া যায় না, সে আসলে ছোট্ট একটা ভুলেই অনেক কিছু হারিয়ে ফেলে। ছোট্ট একটা হোঁচট এরকম হতে পারে। আর্জেন্টিনার ব্যাপারটা আসলে যেমনটা বলছিলেন যে আর্জেন্টিনার সমর্থকরা তো এবার অনেক সেফ খেলছে শুরু থেকে, যে আমরা একটা বিশ্বকাপ পেয়ে গেছি, আমাদের জীবনে আর কিছু পাওয়ার নেই, এবার অনেক নির্ভর হয়ে তারা বোনাস হবে। বিশ্বকাপ মানেই উত্তেজনা। এইবারের বিশ্বকাপ জমবে অ্যাডভার্গো জার্সিতে। কিন্তু এবার নির্ভর কিন্তু তারা থাকছে না, প্রতি রাত নির্ঘুম এবং অনেক দুশ্চিন্তা নিয়ে তারা কাটাচ্ছে এবং খুবই টান উত্তেজনাপূর্ণ ম্যাচ। কামব্যাক করবে কিনা, সমতা থেকে আবার লিড নিতে পারবে কিনা, প্রতি মোমেন্টে রোমাঞ্চ। ইয়ানফসি পড়তে পড়তে তারা কিন্তু ম্যাচগুলো দেখছে। আবার অন্যদিকে ফ্রান্সের খেলা বলা যায় মানে একদম নিখুঁত নির্ভুল। ফ্রান্সের যদি একটা লুপ হোল যদি আমাকে জিজ্ঞেস করেন, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় তাদের গোলরক্ষক। কারণ ফ্রান্সের গোলরক্ষক প্রথম ম্যাচে আমি দেখেছি সেনেগালের বিপক্ষে ফ্রান্স যখন এগিয়ে ছিল 2-0 গোলে, তখন তিনি একটা গোল হজম করেছেন, তার প্রায় বডিতে শটটা ছিল, তিনি হচ্ছে সেই শটের গতিতে ভয় পেয়ে তিনি খানিকটা সরে গিয়েছিলেন। এই ব্যাপারটা খুব দৃষ্টিকটু লেগেছে একজন আন্তর্জাতিক ফুটবলারের কাছে। এটা আমরা পাড়াতে দেখি হয়তো, যে বলের গতির কারণে গোলকিপার সরে যাচ্ছে। ফ্রান্সের গোলকিপার পর্যন্ত যদি স্পেন পৌঁছাতে পারে সেই ক্ষেত্রে গোল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ফ্রান্সের ডিফেন্স লাইন এত ভালো, সবাই এত ভালো ভালো ক্লাবে খেলেন এবং সেই এক্সপিরিয়েন্সটা তারা ফ্রান্সে এত সুন্দরভাবে জেল করেছেন। এবং একটা জিনিস অনেক আগে বলা হতো যে 2010 সালের বিশ্বকাপটা আসলে স্পেন জিতেনি, সেটা হচ্ছে বার্সেলোনা জিতেছে, কারণ বার্সেলোনা 10-11 জন মেম্বার সেই টিমে ছিল। 2014 সালের বিশ্বকাপটা আসলে বায়ার্ন মিউনিক জিতেছে, কারণ জার্মান টিমে বায়ার্ন মিউনিকের একটা বড় অংশই খেলতো। কিন্তু ফ্রান্সের এই ক্ষেত্রে একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে ফ্রান্সের সব প্লেয়ার কিন্তু এক টিমে খেলে না। ফ্রান্সের লিগে তাদেরকে ওই টাকা দিয়ে খেলানোর মতো আসলে ধারণ ক্ষমতা নাই। সো এমবাপেরা কিন্তু রিয়াল মাদ্রিদে খেলছেন, কেউ বার্সেলোনায় খেলছেন, অলিজে খেলছেন বায়ার্ন মিউনিখে, বিভিন্ন জায়গার ডেম্বলে খেলছেন পিএসজিতে শুধুমাত্র। সো বিভিন্ন জায়গার প্লেয়াররা এখানে এসে খেলছেন এবং তাদের মধ্যে যে কেমিস্ট্রি, এটা দেখে মনে হয় না যে তারা 4 বছর আলাদা আলাদা কোনো ক্লাবে খেলেছেন, মনে হয় যে তারা সবসময় একসাথেই ছিল। হ্যাঁ, সেক্ষেত্রে স্পেনের ক্ষেত্রে কিন্তু আবার ওই যে আপনি যেটা বলছিলেন যে বার্সেলোনা কি বলা যায় কিনা, কারণ এবার রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ার আসলে স্পেনের নাই। শেষ পর্যন্ত কুকুরেলাকে কেনার পর একজন হচ্ছে, তিনি এখনো খেলেননি রিয়াল মাদ্রিদ হয়ে। সো ওইটাই যে এবারও আসলে স্পেনের ওই দলটাকে বলা যায় যে বার্সেলোনাকেই দেখতে পাচ্ছি এরকম একটা চিত্র। এই কথাটা আবার তাদের কোচ একটু সেদিন রাগ করলো, মানে পেড্রিকে যখন আগের ম্যাচে নামানো হয়নি, এটা বেশ সমালোচনার সম্মুখীন হয়েছেন তিনি। এবং যেহেতু বেলজিয়ামের সাথে খেলা, বেলজিয়াম বেশ কিছু সময় ডমিনেটিং পজিশনে ছিল সেই কারণে, এবং বেলজিয়ামের সাথে খেলার পরপর তাকে আবারও প্রশ্ন করা হয়েছে যে পেদ্রির মতো ফুটবলার কেন স্টার্টিং 11-এ নেই। তখন সে বলেছে যে এটা বার্সেলোনা না, এটা স্পেন ফুটবল দল, এখানে ট্যাকটিক্সটা আলাদা। পেদ্রিকে আমরা 6-এ খেলাতে পারি, 8-এ খেলাতে পারি, 10-এ খেলাতে পারি। সেই জিনিসটা কিন্তু মেরিনোর ক্ষেত্রে দেখেছি, তিনি কিন্তু তার পিছনে 6 লেখা, কিন্তু তিনি খেলছেন নাম্বার 9-এর মতো অনেকটা।